সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বৈশাখী টিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথে আজকের পর্বে। সাথে আছি আমি ডক্টর শাবনা জাফরিন। দর্শক, আজকে আমরা কথা বলবো প্রোস্টেটের সমস্যা ও তার প্রতিকার নিয়ে। আমরা জানি বেশিরভাগ সময়ই বয়স্কদের এই রোগটি বেশি দেখা যায়। এই সমস্যাটি নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক, অধ্যাপক ডাক্তার এ.কে.এম. মুসা ভূঁইয়া বাবলু, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ইউরোলজি বিভাগ, ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতাল। চলুন আমরা স্যারের কাছে চলে যাই। স্যার, আপনাকে শুভেচ্ছা আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাদের। স্যার, আজকে আমরা কথা বলবো প্রোস্টেটের সমস্যা ও তার প্রতিকার নিয়ে। স্যার, আমি প্রথমেই জানতে চাচ্ছিলাম কি ধরনের সমস্যাগুলো হয়। জি, ধন্যবাদ। প্রোস্টেট আপনি জানেন যেটা একটা মেল অর্গান সাধারণত, আর একটু বয়স্ক মানুষের বলা হয় যে 50+ বা 50 বয়স্ক রোগীদের এই ধরনের সমস্যা দেখা দেয়। 50 বয়সের পরে প্রোস্টেট গ্ল্যান্ড স্বাভাবিকের চেয়ে বেড়ে যায় এবং কিছু বাধা সৃষ্টি করে, যার জন্য মেইনলি পেশেন্টগুলো আপনার প্রস্রাবের সমস্যা নিয়ে আসে। প্রোস্টেটে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, প্রোস্টেট বড় হয়ে যাওয়া, যেটা বিনাইন এনলার্জমেন্ট অফ দ্য প্রোস্টেট বা সংক্ষেপে আমরা বিইপি বলি। এটাই তো বেশি আমরা এটা বেশি হয়। আর একটা তার কাউন্টার পার্ট একটা হচ্ছে যেমন বিনাইন এনলার্জমেন্ট, আর একটা যে মেলিগন্যান্ট বা কার্সিনোমা অফ দ্য প্রোস্টেট। এই দুইটাই মোস্ট কমন। এছাড়া কিছু আছে প্রোস্টেটাইটিস, অ্যাকিউট অথবা ক্রনিক প্রোস্টেটাইটিস, প্রোস্টেটিক ইনফেকশন, প্রোস্টেটিক অ্যাবসেস, ওইগুলো অ্যাকচুয়ালি লেস কমন। আমাদের দেশে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই যে বিনাইন এনলার্জমেন্ট অফ দ্য প্রোস্টেট অথবা প্রোস্টেটেড ক্যান্সার, এই দুটো প্রবলেমই আমরা বেশিরভাগ রোগী পেয়ে থাকি। তো স্যার, বিনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট যেটি বলেন, প্রোস্টেট বড় হয়ে যাওয়া, কি ধরনের লক্ষণগুলো নিয়ে রোগী আপনাদের কাছে আসেন? জি, বিনাইন এনলার্জমেন্ট অফ দ্য প্রোস্টেট আমরা এখানে দেখেন শব্দের মধ্যেই এনলার্জমেন্ট মানে প্রোস্টেট বড় হয়ে গেল। এখন আমরা যদি চিন্তা করি যে প্রোস্টেটটা কই থাকে, লোকেশনটা, প্রোস্টেটটা থাকে হচ্ছে যে মূত্রথলির নিচে এবং প্রস্রাবের রাস্তা বা ইউরেথ্রা, এই মাঝখানে একটা অর্গান, যেটা বেসিক্যালি বলা হয় যে অ্যামন্ড শেপ বা কাঠবাদামের একটা শেপ যদি চিন্তা করেন, এরকম একটা অর্গান। সেটা তার ভিতর দিয়ে ইউরেথ্রাটা পাস করে, তাকে সারাউন্ড করে বা তাকে ঘিরে এই অর্গানটা থাকে। এখন যখন এটা বড় হয়ে যায়, সে কি করে, সে এর মধ্যে যখন সাইজে বড় হয়ে যায়, তখন সে ইউরেথ্রার উপরে এটা কম্প্রেশন বা একটা চাপ তৈরি করে এবং ইউরেথ্রা যে নর্মাল কেলিভার তাকে সে শুরু করে দেয়। তখন কি হয় যে আমরা বলি আউটফ্লো অবস্ট্রাকশন। মূত্রথলি থেকে প্রস্রাবটা যখন প্রস্রাব রাস্তা দিয়ে বের হবে, তখন এই কম্প্রেশনের কারণে কেলিভার এবং ছোট বা শুরু হয়ে যায়, যার জন্য প্রস্রাব করতে যেয়ে রোগীদের অনেকগুলো প্রবলেম তৈরি হয়। এখন কি হয়, এই যে মোস্ট কমন হচ্ছে আপনার ইনক্রিজ ফ্রিকোয়েন্সি, মানে রোগীরা বারবার প্রস্রাব করতে যাবে। তারপর হচ্ছে আপনার প্রস্রাব যাদের এই ফ্রিকোয়েন্সি, এবং এটা দিনেও হয়, পার্টিকুলারলি রাতেও হয়, আমরা বলি নকচুরিয়া, যে পেশেন্ট ঘুম থেকে উঠে বারবার প্রস্রাব করতে যাবে। যদি কোনো পেশেন্ট একটু নোট, যে কোনো 50+ কোনো পেশেন্ট যদি রাতে 2বারের বেশি ঘুম থেকে প্রস্রাবের জন্য উঠতে হয়, তাহলে ওনাকে অবশ্যই তার প্রোস্টেটের ইভ্যালুয়েশনের জন্য চিকিৎসকের কাছে যাওয়া দরকার। আরেকটা হয় আপনার আর্জেন্সিটা কি, যে রোগী বলে যে প্রস্রাব আগে আমি ধরে রাখতে পারতাম, কিন্তু এখন আমি পারি না, প্রস্রাব ধরলে আমার করতেই হবে, না করলে অনেক সময় কাপড় চোপড় নষ্ট হয়ে যায়, সেটাকে আমরা বলি ইনকন্টিনেন্স। এছাড়া আরও কিছু দীর্ঘদিন ধরে এই প্রাথমিক লক্ষণের পরে যদি পেশেন্টরা ডাক্তারের কাছে না যায়, এরপরে আরও কিছু প্রোস্টেট যখন বড় হতে থাকে, তখন অবস্ট্রাকশনের ফিচারগুলো আরও প্রমিনেন্ট হতে থাকে। যেমন একটা আছে হেজিটেন্সি মানে কি, রোগী প্রস্রাবের চাপ নিয়ে বাথরুমে যাচ্ছে, কিন্তু প্রস্রাব আর বেরোচ্ছে না, শুরুতে দেরি হচ্ছে, অথবা মানে হচ্ছে স্লোলি, আমরা হেজিটেন্সি বলে, ডিলে ইন ইনিশিয়েশন, যে প্রস্রাব শুরু করতে দেরি হচ্ছে, অনেক চাপ নিয়ে যাচ্ছে, সাথে শুরু হচ্ছে না, কিন্তু দেরি হচ্ছে, এর একটা। আরেকটা হচ্ছে আপনার প্রস্রাব শুরু হলো কিন্তু এক টানা হচ্ছে না, থেমে হচ্ছে। তারপর হচ্ছে আপনার প্রস্রাব ক্লিয়ার করার জন্য চাপাচাপি, স্ট্রেনিং, বা আমরা বলি যে কুতুনি দেওয়া বা চাপ দিয়ে প্রস্রাব এটা করা হচ্ছে। আরেকটা হচ্ছে যে রোগী প্রস্রাব করে আসার পরেও মনে হবে যে আমার প্রস্রাবটা হয়নি, আমরা বলি সেন্স অফ ইনকমপ্লিট ইভাকুয়েশন। এই ছাড়া যেহেতু অবস্ট্রাকশন থাকে, তার সাথে ইনফেকশনের কিছু ফিচার থাকে, যে পেশেন্ট যখন প্রস্রাব করতে যায় তখন তার পেইনফুল মিকচুরেশন বলে আমরা ডিসইউরিয়া, যে প্রস্রাব করতে গেলে খুব ব্যথা হয়, কখনো প্রস্রাবের আগে পরে একটু রক্ত যেতে পারে। তাহলে এই আমরা 7টা কথা বলেছি। একটা হচ্ছে ঘন প্রস্রাব করবে, রাতে বারবার উঠবে, প্রস্রাব ধরলে আটকে রাখতে কষ্ট হবে, প্রস্রাব করতে গেলে প্রস্রাব শুরু হবে না, শুরুতে দেরি হবে, হলেও একটানা হবে না, থেমে ধীরে পুয়ার ফ্লো হবে, বা আমরা বলি ইন্টারমিটেন্সি, অথবা প্রস্রাব করতে চাপাচাপি কতগতি করে প্রস্রাব করতে হবে, এবং প্রস্রাব করে আসলেও তার সেন্স অফ মানে প্রস্রাবটা হয় নাই, এবং তার সাথে অ্যাসোসিয়েটেড অনেক সময় প্রস্রাব জ্বালা পোড়া এবং টুকটাক রক্ত এগুলো যেতে পারে। স্যার, এই ধরনের লক্ষণগুলো নিয়ে যখন রোগী আপনাদের কাছে আসেন, তখন কিভাবে আপনারা ডায়াগনোসিস করেন? জি, ডায়াগনোসিস আমরা আগে প্রথমের পেশেন্টের কথা শুনি,
আর এই পেশেন্ট ডায়াগনোসিসের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টুল হচ্ছে আমরা পেশেন্টের হিস্ট্রি আগে শুনি, উনি কী কী লক্ষণ, আমরা লক্ষণ শুনে আমরা একটা স্কোর সিস্টেম আছে আপনার IPSS বলে, ইন্টারন্যাশনাল প্রোস্টেট সিমটম স্কোর। আপনার যে এই যে 7টা লক্ষণের কথা আমি বললাম, এক একটা লক্ষণের জন্য 5 মার্ক করে অ্যালোকেট করা আছে। আমরা জিজ্ঞেস করি যে গত 1 মাসে আপনার যেমন ঘন প্রস্রাব করা, এটা গত 1 মাস ধরে প্রতিদিন আপনি কয়বার করে যান, এইভাবে আমরা একটা মনে একটা স্কোর সিস্টেম করে ফেলি। তখন আমরা মাইল্ড, মডারেট, সিভিয়ার সিমটম বুঝি, এটা একটা ডায়াগনোসিসের ব্যাপার। আর হচ্ছে ক্লিনিক্যালি আমরা যেটা করি, মোস্ট অফ দ্য পেশেন্টকে যদি আপনি DRE করেন, ডিজিটাল রেকটাল এক্সামিনেশন, মানে আপনি যদি পেশেন্টকে অনুমতি নিয়ে ওনার পায়খানার রাস্তায় যদি হাত দিয়ে প্রোস্টেটটা ফিল করে দেখেন, আপনি মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন যে প্রোস্টেটের সাইজ কীরকম বা কত বড় প্রোস্টেট। তাহলে মোটামুটি আর এরপরে আমরা আমাদের দেশে মোস্ট কমনলি আমরা একটা আলট্রাসোনোগ্রাম করি, প্রোস্টেট আলট্রাসোনোগ্রাম, কিউবিয়ান প্রোস্টেট, তার সাথে MCC এবং PBR বলে শব্দ আছে, যে ওই বাধাজনিত কারণে কতটুকু অবস্ট্রাকশন তার হয়েছে ওটা বোঝার জন্য। তাহলে আমরা আর আলট্রাসোনোগ্রাফির পরে অনেক সময় DRE ফাইন্ডিংসের উপর ডিপেন্ড করে আর একটা ইনভেস্টিগেশন করি, PSA। আচ্ছা, কার্সিনোমা, এই হচ্ছে মোটামুটি এটা ক্যান্সারটাকে এক্সক্লুড করে। জি PSA করলে এগুলো আমাদের ইনভেস্টিগেশনের গাইডলাইন। তখন এবার যদি অপারেশন করতে হয় তখন অ্যানেস্থেসিয়া ফিটনেসের জন্য আরও কিছু পরীক্ষা নিরীক্ষা আছে, সেগুলো করা লাগে। স্যার, একজন মানুষ যখন ডায়াগনোসিস হলেন যে তার এই ধরনের সমস্যা আছেন, তখন চিকিৎসা কি দিয়ে থাকেন? জি, এখন চিকিৎসা ডিপেন্ড করবে, আমি একটা কথা আগে বলেছি, IPSS স্কোর করি আমরা। যদি কারো মাইল্ড সিমটম হয় এবং সেটা কী করে আমরা স্কোর, যদি কারো আপনার আপ টু 7 যদি কারো স্কোর হয়, সেক্ষেত্রে আমরা তাকে তেমন কোনো চিকিৎসা দেই না। তাকে আমরা লাইফস্টাইল বিহেভিয়ারাল থেরাপি বলি, আমরা তাকে লাইফস্টাইল মডিফাই করতে বলি, যে একটু পানি কম করে খাবেন, একটু হাঁটাহাঁটি করবেন, তারপরে আপনার যেগুলো ব্লাডার ইরিটেন্ট যেমন চা কফি, এই ধরনের কিছু অ্যাডভাইস দিয়ে ওনাকে আমরা ছেড়ে দিই দেখার জন্য। এখন যদি কারো সিমটম যদি 8 থেকে 19-এর মধ্যে হয়, তাহলে মডারেট, তখন ওনাকে আমরা কিছু ওষুধ দিই, যেগুলো আলফা, আপনি জানেন যে বহুল প্রচলিত যে মানে আলফা 1 ব্লকার, এবং তার সাথে যদি PSA নর্মাল থাকে তাহলে আমরা যে ডিটোস্টেরয়েড, এগুলো একটা 2টা কাজ করে, যে প্রোস্টেট গ্ল্যান্ডকে একটু সাইজও ছোটো করে ফেলে করতে হেল্প করে, প্লাস স্মুথ মাসেলকে রিল্যাক্স করে যাতে পেশেন্ট ইজিলি প্রস্রাব করতে পারে। তাহলে যদি মাইল্ড সিমটম হয় শুধু লাইফস্টাইল মডিফাই করে আমরা ট্রাই করি, যদি মডারেট সিমটম হয় লাইফস্টাইল মডিফিকেশন পাশাপাশি ওষুধ। আর যদি কারো সিমটমস যদি 20 থেকে 35 সিভিয়ার হয়, তাহলে আমরা ধরে নিই যে তার অপারেশন লাগবে। তখন আমরা আপনার ইউরোফ্লোমেট্রি একটা পরীক্ষা আছে, সেটা করে তার অবস্ট্রাকশনের লেভেলটা বুঝি যে কত সিভিয়ার, পাশাপাশি ক্লিনিক্যাল সিমটম মিলে অলরেডি সে সিভিয়ার সিমটমে আসে, যদি সব কিছু কোরিলেট করে তখন পেশেন্টকে কাউন্সেলিং করি ফর অপারেশন। কারণ তখন যদি পেশেন্ট রাজি হয় তাহলে আমরা অপারেশনে যাই, আর যদি রাজি না হয়, অপারেশন তো আজকাল খুবই আপনার মানে সিম্পল অ্যান্ড খুবই ফ্যামিলিয়ার যে টেকনোলজি, সেটা হচ্ছে, কারণ অপারেশনের কথা শুনলেই তো স্যার মানুষ খুব ভয় পেয়ে যায়। এটা একটা বড় কথা যে আজকাল আপনার প্রোস্টেটের ক্ষেত্রে রিভলিউশন, যে আপনার ট্রান্সইউরেথ্রাল ডিসেকশন অফ দ্য প্রোস্টেট, ওই একই রকম কথা, কোনো কাটাছাড়া এক্সটার্নালি নাই, আপনি পার ইউরেথ্রালি প্রস্রাব রাস্তার ভেতর দিয়ে মেশিনের সাহায্যে প্রোস্টেট গ্ল্যান্ডের অ্যাজ পার অ্যাজ পসিবল রিসেকশন করে রাস্তাটাকে পরিষ্কার করে দেওয়া। দিস ইজ কল TURP, ট্রান্সইউরেথ্রাল ডিসেকশন অফ দ্য প্রোস্টেট। এখন এইটা আপনার দেখেন এত সিম্পল টেকনোলজি যে আপনি বাইরে তো কোনো কাটাছাড়া নাই, পেশেন্টের ইউরেথ্রা দিয়ে মেশিনের সাহায্যে, কেউ এটাকে কম্পিউটার অপারেশন বলে, কেউ এটাকে লেজার অপারেশন বলে, যে যেমন করে বোঝে, অ্যাকচুয়ালি এটা এন্ডোস্কোপিক সার্জারি বলি আমরা। অপারেশন করি আমরা, যে প্রোস্টেটটাকে চিপ করে কেটে আমরা ওই প্রস্রাবের যে অবস্ট্রাকশন যেটুকু সে রাস্তায় তৈরি করেছে ওটাকে আমরা ক্লিয়ার করে প্রস্রাবটাকে ফেসিলিটেট করার চেষ্টা করি। এতে বেনিফিটটা কি? এক হচ্ছে কোনো রকমের কাটাছেঁড়া নাই, 2 নম্বর হচ্ছে ব্লাড লস ভেরি মিনিমাম, 3 নম্বর হচ্ছে হসপিটাল স্টে ইজ ভেরি শর্ট, পেশেন্ট উইদিন 48 আওয়ার্স পেশেন্ট ক্যান বাড়ি চলে যেতে পারে, এবং উইদিন 5 to 7 ডেজ সে তার কাজে ফিরে আসতে পারে। স্যার অনেক সুবিধা। আজকাল ওই যে প্রোস্টেট হয়েছে বলে অপারেশন করাবো না, এবং না করে অনেক উল্টাপাল্টা চিকিৎসা করে আলটিমেটলি কমপ্লিকেটেড করা কোনো বুদ্ধিমানের কাজ না। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। স্যার আপনি খুব সুন্দর করে আমাদেরকে তথ্যগুলো দিয়েছেন। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন স্যার আমাদেরকে খুব সুন্দর করে লক্ষণ থেকে শুরু করে চিকিৎসা সবকিছুই বুঝিয়ে বলেছেন। আশা করি আমাদের এই তথ্যগুলো আপনাদের কাজে দিবে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকবেন।